যে সুবিধা হবে, জি জি। আমরা যখন ফেসবুক সিক্রেট গ্রুপে এই রেকর্ডটা দিয়ে দিব, তখন দেখা যাচ্ছে যে কোনো কারণে ক্লাস মিস হয়ে গেলে বা আবার দেখতে চাইলে দেখাটা সুযোগ হবে। আচ্ছা, যাই হোক, তো আসসালামু আলাইকুম। আমরা আজকে মূলত মানি সাপ্লাইয়ের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো সবার আগে বলুন যে আবুল খায়ের ভাই, আমাদের কি স্ক্রিনটা কি দেখা যাচ্ছে মানি সাপ্লাই? জি, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। তো আমরা কালকে অলরেডি মানি সাপ্লাই বলতে কি বোঝায় সেগুলো নিয়ে আলোচনা করছি, তারপর আমি জাস্ট 2 মিনিট রিকল করতে চাচ্ছি, কারণ যেহেতু এই রিলেটেড অঙ্কগুলো আমাদের এই মানি সাপ্লাইয়ের বেসিক বিষয়টা জানা লাগবে। বেসিক বিষয়টা যে যত বেশি স্ট্রং হবে, সে তত বেশি মানি সাপ্লাইয়ের অঙ্কগুলো পারবে। তো আমরা মানি সাপ্লাই বলতে কালকে শিখছিলাম যে একটা অর্থনীতিতে মূলত প্রচলিত মোট মুদ্রা বা অর্থের পরিমাণ, যেগুলো মানুষের হাতে থাকে বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের হাতে থাকে, সেগুলি হচ্ছে মানি সাপ্লাই। তো আমরা মূলত এই সংজ্ঞা পড়ছিলাম। আমরা মানি সাপ্লাইকে দুই ভাগে ভাগ করছিলাম, একটা হলো M1 বা ন্যারো মানি, আর একটা হলো M2 বা ব্রড মানি। আমরা মূলত লিকুইডিটি বেসিসে M1 বা ন্যারো মানিকে ভাগ করি এগুলোকে। আমরা ন্যারো মানি সেটাই বলি যেটার হচ্ছে যেগুলোকে খুব দ্রুত নগদ অর্থে রূপান্তর করা যায়। আর মূলত ন্যারো মানি হচ্ছে হলো মুদ্রা এবং চাহিদা আমানতের সমষ্টি, অর্থাৎ ডিমান্ড ডিপোজিট এবং কারেন্সি, সেটাই হচ্ছে হলো ন্যারো মানি। ন্যারো মানির সূত্রটা আমাদের মনে রাখতে হবে, কারণ এই সূত্রটা অনেক অঙ্কে আমাদের কাজে লাগবে। M1 ইজিক্যাল টু সিওবি, কারেন্সি আউটসাইড ব্যাংক, প্লাস ডিডি দ্বারা বোঝাই হলো ডিমান্ড ডিপোজিট। তো কারেন্সি আউটসাইড ব্যাংক বলতে বোঝাচ্ছে হলো মানুষের হাতে যে টাকাগুলো রয়েছে, আর ডিমান্ড ডিপোজিট দ্বারা বোঝাচ্ছে যে আমরা চেকিং যে অ্যাকাউন্ট গুলো আমাদের, যেমন কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্টের বিপরীতে যে আমরা চেক ইস্যু করতে পারি, সেগুলি হচ্ছে হলো ডিমান্ড ডিপোজিট। আর আমরা M1 এর কিছু এরপর আমরা M2 পড়ছিলাম। M2 সংজ্ঞায় পড়ছিলাম আমাদের M2 তে M1ও আসবে এবং টাইম ডিপোজিট আসবে, অর্থাৎ ন্যারো মানি এবং টাইম ডিপোজিটের সমষ্টিকে আমরা ব্রড মানি বা M2 মানি বলি আর কি। এই M2 সমান সমান আমরা শিখছিলাম যে M1 ইজিক্যাল টু টিডি, অর্থাৎ M1 প্লাস টাইম ডিপোজিট। এটাই আমরা বেশ কিছু কম্পোনেন্ট গুলো শিখছিলাম কালকে, যে কারেন্সি আউটসাইড M1 এর মধ্যে কারেন্সি আউটসাইড ব্যাংক, কারেন্সি ইন সার্কুলেশন, কয়েন কারেন্সি, মানি ইন ইউর পকেট, তারপর ডিমান্ড ডিপোজিট যেগুলো আমরা বলি চেকিং অ্যাকাউন্ট গুলো, সেগুলো আসবে। চেকিং অ্যাকাউন্ট, চেকেবল ডিপোজিটস বা মানি ইন ইউর চেকিং অ্যাকাউন্টস, যেগুলোকে আমরা খুব দ্রুত নগদ অর্থে রূপান্তর করতে পারছি, অর্থাৎ চেকিং অ্যাকাউন্ট গুলো থাকলে আমরা এগুলো দিয়ে এখনই স্পেন্ড করতে পারি খরচ করার জন্য, এগুলো পেমেন্ট এবং লেনদেনের জন্য আমরা এখনই ব্যবহার করতে পারি। সেগুলোই হচ্ছে M1 কম্পোনেন্টের মধ্যে যাবে। কারেন্ট ডিপোজিট, চলতি আমানত, এটা চাইলে আমরা এখনই ভেঙে নগদ টাকায় রূপান্তর করতে পারি, এই জন্য আমাদের এটা ইমন কম্পোনেন্টের মধ্যে যাবে। এইভাবে ট্রাভেলার চেক যাবে, ডিপোজিট অফ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এবং ডিমান্ড ডিপোজিট কালকে আমরা আলোচনা করছি, আমি একবার খালি মনে করাই দিচ্ছি। M2 কম্পোনেন্ট গুলো আমরা পড়ছিলাম যে টাইম ডিপোজিট, যেগুলো হচ্ছিল মেয়াদি আমানত, আর মেয়াদি আমানত গুলো আমরা চাইলেই খুব দ্রুত নগদ অর্থে রূপান্তর করতে পারি না, এই জন্য এগুলো M2 এর মধ্যে যাবে। এছাড়াও সেভিং ডিপোজিট গুলো বিভিন্ন মাসিক ভিত্তিতে আমাদের যে সঞ্চয় আমানত গুলো রয়েছে বা ডিপিএস রয়েছে, বিভিন্ন ধরনের ডিপিএস স্কিম রয়েছে, এগুলোকেও আমরা খুব দ্রুত নগদ অর্থে রূপান্তর করতে পারি না। এভাবে আমরা টাইম ডিপোজিট, মেয়াদী আমানত, এফডিআর বলতে পারি, সার্টিফিকেট অফ ডিপোজিট বলতে পারি। সার্টিফিকেট অফ ডিপোজিট আর এফডিআর সেম জিনিস। মানি মার্কেট ডিপোজিট অ্যাকাউন্ট বা মানি মার্কেট মিউচুয়াল ফান্ড। মানি মার্কেট আমরা জানি যে মার্কেট দুই ধরনের, একটা মানি মার্কেট, একটা ক্যাপিটাল মার্কেট। এই মানি মার্কেটে সাধারণত কমার্শিয়াল পেপার বা বন্ড কেনা বেচা করা করা হয়ে থাকে। সঞ্চয়পত্র আমাদের M2 কম্পোনেন্টের মধ্যে যায়। তো এই ছিল আমাদের আইডিয়া। তো আমাদের এখানে যেমন একটা আইবিবি টেক্সট বইয়ের 8 নম্বর প্রশ্নে ছিল আমাদের, ফর ইচ অফ দ্য ফলোইং অ্যাসেটস ইন্ডিকেট হুইচ অফ দ্য মনিটারি এগ্রিগেটস M1 অ্যান্ড M2 ইনক্লুডস দেম। নিচের প্রশ্নগুলোর মধ্যে কোনগুলো M1 এবং M2-র মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এবং কোনগুলো M2-র মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, সেটাই আমাদের বলছে এখানে আলোচনা করতে। তো আমরা এখানে খায়ের ভাই, আমরা যদি দেখি যে কারেন্সি আউটসাইড ব্যাংকস, এটা কি আমাদের হবে? তাহলে আমরা কিছুক্ষণ আগে পড়লাম। যে এটা আমাদের M1 এর মধ্যে আসবে, কারণ যে কারেন্সি আউটসাইড ব্যাংক, আচ্ছা, M1। এটা হচ্ছে আমাদের এই নগদ হাতে অর্থ, এই জন্য আমাদের M1 এর মধ্যেও যাবে। আবার M1 যেটা, সেটা কিন্তু আমাদের M2 এর মধ্যেও যায়। এটা M2 এর মধ্যে যাবে, জি জি। হ্যাঁ। তাহলে ডিমান্ড ডিপোজিট, এটা আমরা চেকিং ইস্যু গুলো, তাহলে এই ডিমান্ড ডিপোজিট আমাদের M1 এর মধ্যেও যাবে, M2 এর মধ্যেও যাবে। আচ্ছা। M2 এর মধ্যে যাবে। হ্যাঁ। এরপরে আমরা দেখতেছি যে টাইম ডিপোজিট, এই টাইম ডিপোজিটটা এটা শুধু M2, হ্যাঁ, M2।
হ্যাঁ, M2 আর কি। আমরা টাইম ডিপোজিটটা আমাদের এই M2-র মধ্যে, কারণ এটা আমরা বলতেছি যে যেহেতু এটা মেয়াদি আমানত, এটাকে আমরা খুব দ্রুত নগদ অর্থে কনভার্ট করতে পারি না, এই জন্য এটা M2-র মধ্যে যাবে। আর চেকেবল ডিপোজিটস আপনারা তো বুঝতেই পারছেন কিসের মধ্যে যাবে তাহলে। M1 M2 দুটাতে হ্যাঁ, আর কি। দুটোই যাবে। তো এটাই আমরা দেখাইছি এখানে, এই যে কারেন্সি আউটসাইড ব্যাংকস ইনক্লুডেড ইন M1 এবং M2, এগুলো দেখে নেবেন, এমনিতেই পারবেন আর কি। তো আমরা এখন এই যে আমাদের যেটা কোয়েশ্চেন নাম্বার 25, আমাদের আইবিবি টেক্সট বুকের 19 নম্বর প্রশ্নটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে, এখানে প্রশ্নটা আছে এরকম যে ইউজ দ্য ইনফরমেশন অফ দ্য ফলোইং টেবিল টু ক্যালকুলেট M1 and M2 মানি সাপ্লাই ফর ইচ ইয়ার অ্যান্ড এটার গ্রোথ রেট বের করতে বলছে। আইবিবি টেক্সট বুকের 19 নম্বর প্রশ্নে বলতেছে যে এই যে বিভিন্ন বর্ষ রয়েছে, এই বিভিন্ন বর্ষগুলোর আমাদের আহ, কত M1 এবং M2 হবে, এবং সেই সাথে আমাদের এখানে গ্রোথ রেট কোনগুলো হবে। তো এখানে আমাদের তিনটা বর্ষ দেওয়া আছে, আমরা একটা দেখছি 19-20 সাল, 20-21 সাল এবং 21-22 সাল। এর মধ্যে আমরা প্রথমে দেখতেছি যে কারেন্সি ইন সার্কুলেশন। তো কারেন্সি ইন সার্কুলেশন আমরা জানি যে এটা মানুষের হাতে টাকা থাকার পরিমাণটাকে বোঝায়, এবং এটা কিন্তু M1 এর মধ্যে যাবে। এরপর আমরা দেখতেছি যে মানি ইন ভল্টস অফ ডিএমবিএস, এটা আসলে আমাদের M1 এর মধ্যেও যাবে না, M2-র মধ্যেও যাবে না, কারণ এটা বলতেছে কমার্শিয়াল ব্যাংকের ভল্টে থাকা অর্থের পরিমাণ। এটাকে ধরে নেওয়া হয় যে এটা হচ্ছে ওই যে আমানতের যে আমরা রিজার্ভ রাখি, তো এই রিজার্ভে রাখা অর্থ কমার্শিয়াল ব্যাংকগুলো ব্যবহার করতে পারবে না। অথবা ধরে নেওয়া হয় এরকম যে এই অর্থগুলো আহ, তাদের ভল্টে আছে, তো এই অর্থ তো আমরা অলরেডি আগেই গণনা করছি। তো যেহেতু আগেই গণনা করছি, এই জন্য মানি ইন ভল্টস অফ ডিএমবিএস এটা আমাদের M1 এর মধ্যেও আসবে না, বা M2-র মধ্যেও আসবে না। অনেক সময় কারেন্সি ইন টিলস অফ ডিএমবিএস এরকম ভাবে থাকে। ডিএমবি অর্থ আমরা কালকে শিখছিলাম যে ডিপোজিট মানি ব্যাংক, অর্থাৎ আমাদের কমার্শিয়াল ব্যাংককেই বোঝায়। সহজ কথায় আপনারা মনে রাখবেন যে মানি ইনভলভস অফ ডিএমবিএ যদি আসে, এটা প্রশ্নে কনফিউজিং এর জন্য দিবে। এটা M1 এর মধ্যেও আসবে না, M2-র মধ্যেও আসবে না। টাইম ডিপোজিট আমরা কিছুক্ষণ আগেই পড়লাম যে টাইম ডিপোজিট আমাদের শুধুমাত্র M2-র মধ্যে যাবে, কারণ এর লিকুইডিটি কম। আর ডিমান্ড ডিপোজিট আমরা শিখলাম যে M1 এবং M2-র মধ্যেই, দুটোর মধ্যেই যাবে। তো চলেন আমরা একটু অঙ্কগুলো করি। কারো যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে একটু দয়া করে বলবেন আর কি, তাহলে তখন সেটা আমরা আরো আলোচনা করব। আর এছাড়াও আমাদের ভাই এই, ভাই, আমি 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 একটু বলি। হ্যাঁ বলেন। আমার এটা কনফিউশনটা হলো, আমরা যে সূত্রটা পড়ছি, M1 = কারেন্সি আউটসাইড ব্যাংক যোগ ডিমান্ড ডিপোজিট। ওকে। কিন্তু আপনি এখানে যেটা ইয়ে করছেন যে কারেন্সি ইন সার্কুলেশন, আমি আরেকটা আপনার আইবিবি ওই যে আপনার লেকচার ইয়েতে আজকে আপনার ক্লাসটা যেহেতু করবো, একটু প্রিপারেশন নিয়েছি এরই, যে ভাবলাম আপনার সাথে একটু আমি শেয়ার করবো যদি আমার কোনো দুর্বলতা থাকে। অবশ্যই তো অবশ্যই, খুবই ভালো হয়। ওইখানে জি, হ্যাঁ ওইখানে বলেন। উনি যেটা লিখছে, M1 = কারেন্সি কারেন্সি আউটসাইড ব্যাংক। কারেন্সি আউটসাইড ব্যাংকের মধ্যে উনি দেখাইছে কারেন্সি ইন সার্কুলেশন মাইনাস মানি ইন বোল্ট অফ ডিএমবিস। ওইটাকে লিখছে উনি কারেন্সি আউটসাইড ব্যাংক, মানে কারেন্সি ইন সার্কুলেশন থেকে মানি ইন বোর্ডস টাকাটা বিয়োগ করছে, বিয়োগ করে হ্যাঁ, কারেন্সি আউটসাইড ব্যাংক দেখাইছে। এখন এটা আমার একটু বুঝার, আপনি যেটা দিচ্ছেন কারেন্সি সার্কুলেশন, আসলে এখন আমরা কোনটা আপনার ধরে নিব, এটা তো আমরা তো মানে আপনার ওইভাবে এই, হ্যাঁ, পুরা এখানে এখানে কিছু কিছু কনফিউজিং আছে, আমি অনেক কিছু চিন্তা ভাবনা করে এটা করছি। তো আপনি এটা ওই মানে যেটা করছে এই কারেন্সি ইন সার্কুলেশন থেকে আবার মানি ইন ভল্টস দিবেন, মানে এটা কোন লজিকে দিছে আমার এটা মানে মাথাতে আসতেছে না। তো ওই বেশি লজিকে করতে গেলে তো এরকম ভাবে ভুল হয়ে যাবে। তারপর অনেকে যেমন সঞ্চয়পত্রটা আপনার আহ, এই কি বলে কোনোটার মধ্যেই নেয় নাই। তো এটা আসলে কিছু কিছু বই বাজারে কিন্তু ভুল করছে। এই আমাদের আইবিবি টেক্সট বইয়ের সূত্রেও আমরা যদি দেখি যে লিখছে যে কারেন্সি ইন এই আউটসাইড ব্যাংক প্লাস ডিমান্ড ডিপোজিট, আর কারেন্সি ইন সার্কুলেশন বা কারেন্সি আউটসাইড ব্যাংক কিন্তু একই কথা। কারেন্সি ইন সার্কুলেশন অর্থটা কি, আপনার হচ্ছে হলো অর্থনীতিতে প্রচলিত মুদ্রার পরিমাণ। আর কারেন্সি আউটসাইড ব্যাংক মানে কি আপনি জানেন যে এটা হলো, ওটাও তো ওই অর্থনীতিতে মানে মানুষের হাতে যে টাকাটা আছে, একটা অর্থনীতিতে যে টাকাগুলো রয়েছে মানুষের হাতে, সেটাই তো আমরা বলি যে
কারেন্সি ইন সার্কুলেশন বা কারেন্সি আউটসাইড ব্যাংক। তাহলে আমরা কারেন্সি ইন সার্কুলেশন, কারেন্সি আউটসাইড ব্যাংক থেকে আমরা কারেন্সি ইন সার্কুলেশন আর ওই যেটা মানি ইনভলভস বিয়োগ করব, এটা তো কোথাও দেখি নাই। মানে যারা করছে এটাও নিশ্চয়ই ভুল করছে আর কি। ভুল করছে, জি জি, এটাই একটু আমার ইয়ে ছিল যে আমি ভাবছি আপনাকে এটা যে একটু জিজ্ঞেস করবো যে আসলে ওনারা ওইটা করছে যে ওইটা কি আপনাদের ওইটা ঠিক আছে নাকি, এটাই কনফিউশন ইয়ে ছিল না যে না, আমার প্রশ্নটা। এই এটাই আপনার ঠিক আছে, মানে এইভাবেই করেন আর কি। জি জি জি, আচ্ছা ঠিক ঠিক আছে। আছে ভাই। এখন আমরা হচ্ছে হলো আমাদের এই, তাহলে এখন আমরা এই যে M1 ক্যালকুলেট M1 করি এই যে 19-20 সালের, তাহলে M1 বের করতে গেলে আমরা সূত্রটা জানি যে কারেন্সি ইন সার্কুলেশন আর ডিমান্ড ডিপোজিট। তাহলে এই 2019-20 সালে আমাদের কারেন্সি ইন সার্কুলেশন প্রশ্নে দেওয়াই ছিল যে এই অ্যামাউন্টটা, তাহলে এই অ্যামাউন্টটা আমরা প্রশ্ন থেকে নিয়ে আসছি, এবং ডিমান্ড ডিপোজিটের এই অ্যামাউন্টটা আমাদের প্রশ্নে ছিল। তাহলে এই দুটো যোগ করে আমরা এই 2019-20 সালের M1 এরকম ভাবে পাইছি। এখন 20-21 সালেও এভাবে বের করছে, এবং 21-22 সালেও কিন্তু ঠিক এভাবে বের করছে। এটা কি বলার দরকার আছে? এইভাবে আমরা না, এটা বলা দরকার হুম। নেই। এরপর আমাদের M2 যখন বের করব, তখন আমরা M2 সমান সমান সূত্র জানি যে আমরা M1 প্লাস টাইম ডিপোজিট। তাহলে এখন M2 এই 3টা বছরেরই বের করব আমরা। তাহলে 2019-20 সালে M2 যখন বের করতে চাচ্ছি, তখন এম ওয়ান তো আমি আগেই 19-20 সালে অলরেডি বের করে ফেলছি। তাহলে ওই M1 এর মান আমরা এখানে বসাচ্ছি, এবং টাইম ডিপোজিটটা আমরা কিন্তু আমাদের এই প্রশ্নে যেটা দেওয়া আছে সেই মানটা আমরা এখানে নিয়েছি, নিয়ে আমরা এই M1 এর সাথে টাইম ডিপোজিট যোগ করে আমরা 19-20 সালের M2 পেয়ে গেছি। তো এইভাবে আমরা 20-21 সালের বের করছি, 21-22 সালের বের করছি। এখন কথা হচ্ছে যে সবার শেষে আমাদের গ্রোথ রেট বের করতে বলছে। তো এই গ্রোথ রেট বের করতে বললেই এই ধরনের অঙ্ক, এই আইবিবি টেক্সট বইয়ের অঙ্কটাই কিন্তু আমাদের বিগত বছরে আসছিল। তো এই একটা অঙ্ক পারলে আমরা ওই বিগত বছরের অঙ্কটাও পারবো। তো এই M1 এর যখন আমাদের গ্রোথ রেট বের করতে বলবে, তখন আমাদের এই 3টা বছর আছে, 19-20, 20-21, 21-22 সালে আমাদের যত M1 এর মান আমরা বের করছি সেই M1 এর মানগুলো এখানে লিখবো আমরা। লেখার পরে আমরা এখন এই গ্রোথ রেটের সূত্রটা জানি আমরা, যে কারেন্ট ইয়ার ভ্যালু মাইনাস প্রিভিয়াস ইয়ার ভ্যালু ডিভাইডেড বাই প্রিভিয়াস ইয়ার ভ্যালু ইনটু 100। তো গ্রোথ রেট বলতে বোঝাচ্ছে যে আপনার আগের বছরের তুলনায় বর্তমানে কত পার্সেন্টেজ আপনার বাড়ছে। তো তাহলে আমরা এখানে যদি দেখি যে আমাদের 3টা বছর রয়েছে, তাহলে 2020-21 সালকে আমরা ধরে আমরা 2020-21 সালে যেটা আমাদের M1 রয়েছে সেটা আমাদের কারেন্ট ইয়ারের ভ্যালুর মান দিলাম। আর 20-21-এর ঠিক আগের বছর যেটা 19-20, সেটাকে আমরা প্রিভিয়াস ইয়ার ভ্যালু ধরলাম। আমরা কিন্তু 19-20 সালের গ্রোথ রেট বের করতে পারবো না, কিসের জন্য? কারণ প্রশ্নে আমাদের 19-20 সালের আগের 18-19 সালের কিন্তু কোনো মান দেওয়া নাই। এই জন্য আমরা সরাসরি 20-21 সালের কিন্তু মান বের করতে গেলাম। তাহলে আমরা এই 20-21 সালের বের করতে গেলে 20-21 সালে আমাদের কারেন্ট ইয়ার ভ্যালু, বর্তমানে আমাদের ভ্যালু দেওয়া আছে এই যে 392,612, সেই অ্যামাউন্টটা আমরা নিয়ে আসলাম এখানে। আর প্রিভিয়াস ইয়ার ভ্যালুতে আমাদের দেওয়া আছে 3,43,622.5, সেটা আমরা মানটা বসালাম। এভাবে প্রিভিয়াস ইয়ারের ভ্যালু মান বসাইছি, ইন্টু 100 বসাই দিয়ে গুণ দিলাম, দিয়ে আমরা এটাকে পার্সেন্টেজ বের করলাম। সেম ক্যালকুলেশন আমরা 21-22 সালে যখন বের করব, তখন 21-22 সালে কারেন্ট ইয়ারের ভ্যালু বসাবো এবং প্রিভিয়াস ইয়ার ভ্যালু বসাবো, এবং আগের 21-22-এর আগের বর্ষ হচ্ছে 20-21, সেটা বসাবো। বসালে আমরা M1 এর গ্রোথ রেট পাবো। সেম ভাবে আমাদের M2 গ্রোথ রেট বের করতে হবে, যে M2 কতটুকু বাড়ছে। তাহলে M2 গ্রোথ রেটের ক্ষেত্রেও সেম সূত্র, কারেন্ট ইয়ার ভ্যালু মাইনাস প্রিভিয়াস ইয়ার ভ্যালু ডিভাইডেড বাই প্রিভিয়াস ইয়ার ভ্যালু ইন্টু 100। এখন এই M2 গ্রোথ রেট বের করতে গেলে M2-র আগে আমরা 19-20, 20-21, 21-22 আগেই প্রশ্নে বের করে ফেলছি, সেই মানগুলো লিখছি। তাহলে আগে আমাদের 20-21 সালের গ্রোথ রেটটা বের করতে হবে। এই 20-21 সালের গ্রোথ রেট আমরা মানগুলো জাস্ট বসাই দিয়ে আমরা বের করে ফেলছি। এরপরে আমাদের অনুরূপ ভাবে 21-22 সালে আমরা গ্রোথ রেটটা এইভাবে বের করছি। তো এটা নিয়ে কি আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে আমি নেক্সট ইয়াতে চলে যাব। সলিমউদ্দিন ভাই, বুঝতে পারছেন কি, বা কোনো প্রশ্ন আছে কিনা? বা আমরা দেখতেছি যে ওয়াহিদুল ইসলাম ভাই, আলোচনা কি বোঝা যাচ্ছে? যদিও আমরা জি বেসিক, জি বোঝা যাচ্ছে না? আর যদি তারপরও মানে আরেকটু জানা লাগে, তো সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলে এইগুলো ডিটেইলস দেওয়া আছে। আহ, আপনারা চাইলে ওই বেসিক ক্লাসটা, একদমই আমরা বেসিক ক্লাস আরো অনেক সুন্দর করে আলোচনা করছি, সেই বেসিক ক্লাসের ভিডিওগুলো আমি লিঙ্কে দিয়ে দিব আপনাদের, পরবর্তীতে নক দিন আপনারা। তো যাই হোক, এটা যেহেতু বুঝতে পারছেন, তো সেম অঙ্ক 96তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন একটা এসেছিল।
তো এটা আপনারা দেখে নেবেন, এটা নিয়ে আমি আর আলোচনা করছি না, খালি আমি একটু বলি এই যে কারেন্সি ইন সার্কুলেশন এটা আমরা M1 এবং M2 এর মধ্যে দুটাই নিব। আর এই যে কারেন্সি ইন টিলস অফ ডিএমবিএস বা কারেন্সি ইন ভল্টস অফ ডিএমবিএস একই কথা, এটা কিন্তু আমরা নিব না, এটা হলো কনফিউজিং, কখনোই নিব না এটা আমরা। ডিমান্ড ডিপোজিট এটা কারণ এই ভল্টে থাকা মানে এটা আপনার অলরেডি আপনি এটা কাউন্টিং করে ফেলছেন। তো আগে যেহেতু কাউন্টিং করছেন, আপনি যদি এখন আবার এটাকে মানি সাপ্লাই নিয়ে আসেন তাহলে ডাবল কাউন্টিং হয়ে যাবে। আর আরেকটা জিনিস বলা হয় যে এখানে ভল্টে বা টিলসে থাকা মানে আমরা এটা এই আমানতের যে রিজার্ভের অংশটুকু রাখি, সেটাই হচ্ছে হলো এই ভল্টে বা টিলসে রাখা, এটা আপনি ব্যবহার করতে পারবেন না। তাহলে আপনি যদি না ব্যবহার করতে পারেন, তাহলে অর্থনীতিতে এটা যেহেতু প্রচলন যোগ্য না, তাহলে এটাকে আমরা M1 বা M2 এর মধ্যে নিয়ে আসবো না। M1 বা M2 এর মধ্যে সেটাই আসবে যেটা হলো অর্থনীতিতে প্রচলনযোগ্য। আর আরেকজন কেউ কেউ বলে এরকমও যে যেহেতু এটা আমরা অলরেডি গণনা করে ফেলছি, যদি এখন আমরা গণনা করি তাহলে এটা আবার দুইবার গণনা হয়ে যাবে, তাহলে দুইবার গণনা হলে আমাদের এটা ভুল হবে। ডিমান্ড ডিপোজিট আমরা আগে থেকেই জানি যে এটা আমাদের M1 এর মধ্যে যাবে, M2 এর মধ্যে যাবে। আদার চেকেবল ডিপোজিটস M1 এবং M2 দুটোর মধ্যেই যাবে। টাইম ডিপোজিট শুধুমাত্র আপনারা জানেন যে M2 এর মধ্যে যায়। আর মানি মার্কেট মিউচুয়াল ফান্ড, এটা হচ্ছে হলো মানি মার্কেট মিউচুয়াল ফান্ডের ভিতরে ওই যে কমার্শিয়াল পেপার বা বন্ড গুলো, যার মাধ্যমে বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গুলো অর্থ কালেক্ট করে, তো এগুলোতে একটা মেয়াদ থাকে, চাইলেই যারা এটা কিনে খুব দ্রুত নগদ অর্থে কনভার্ট করতে পারে না। তো এই ছিল আমাদের মানি মার্কেটের ওইটার আলোচনা। তো এটাই আমরা এখানে সলিউশন করছি, এই সলিউশনটা আপনাদের লাগলে আমাদের কাছ থেকে পিডিএফ ফাইলটা চেয়ে নেবেন, সব পিডিএফ ফাইলে দেওয়া আছে। সেম এরকম ভাবে আরেকটা অঙ্ক করছে, এটা আমরা এই জন্য আর আলোচনা করছি না। আমরা একটা আলোচনা করব 98তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে, এই যে যেমন আমরা কিছুক্ষণ আগে আইবিবি টেক্সট বইয়ের একটা অঙ্ক করলাম, যেখানে দেখেন এই যে 3টা বছরের কিন্তু অ্যামাউন্ট গুলো দেওয়া ছিল, এবং এই 3টা বছর থেকে আপনার M1 এবং M2 মানি সাপ্লাই বের করতে বলছে, আর গ্রোথ রেট বের করতে বলছে। তাহলে আমি এই জন্যই বলি যে প্রত্যেকটা সাবজেক্টের আপনারা যদি আইবিবি টেক্সট বই ফলো করেন, টেক্সট বইয়ের চ্যাপ্টার ইন্ডে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে, এবং ওই চ্যাপ্টারের কিছু টপিকস তারা বাদ রাখে যেগুলো চ্যাপ্টার ইন্ডে রাখে না, টপিকস এবং টেক্সট বইয়ের শেষে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে এবং বিগত বছরের প্রশ্ন ফলো করলেই আমরা কিন্তু একেবারে চ্যাপ্টার ইন থেকে মিনিমাম 50% প্রশ্ন কমন থাকে। তাহলে এই 3টা নিয়ম অনুসারে আমরা এমন একটা গাইড বই বা নোট বই ফলো করব, যেখানে জাস্ট আমাদের চ্যাপ্টার ইন্ডের প্রশ্নগুলো, তারপর সিলেবাস এবং টপিক্স এর যে প্রশ্নগুলো ধরছে এবং বিগত বছরের প্রশ্ন, এই 3টা জিনিস থাকলেই আমাদের আর কোনো কিছু লাগে না। 96, 97 এবং 98 থেকে আমাদের তো প্রশ্ন চেঞ্জ হয়েছে, মূলত এই প্রশ্নগুলো থাকতে হবে। আগের অনেক অপ্রাসঙ্গিক বই, কিছু 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 বই আমরা দেখছি যে অনেক অপ্রাসঙ্গিক জিনিস রাখছে, তো সেগুলো অপ্রাসঙ্গিক জিনিসগুলো দরকারও নাই। আপনি এরকম ভাবে প্রত্যেকটা বইয়ের সাজেশন অনুসারে নিজেরা পড়তে পারবেন আর কি। তো যাই হোক, এটা নিয়ে যেহেতু আমরা অলরেডি আলোচনা করছি, সেম অঙ্ক আমরা আর আলোচনা করছি না। তারপরও কারো দেখার লাগলে আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন, ইউটিউব চ্যানেলে আমরা এটা আলোচনা করেছি আর সুন্দর করে। আমরা আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি আপনাদের, 29 নাম্বারও আমরা ওই অনেকটা ওই রকম টাইপেরই অঙ্ক, আমি এই জন্য আর সময় লস করতে চাচ্ছি না। একটু জটিল, ভাইয়া, খুব বেশি জটিল না। হ্যাঁ বলেন। ভাইয়া একটা মিনিট, ওই যে ইয়ের 28 নম্বর অঙ্কটা, আচ্ছা, 28 নম্বর অঙ্কে যাব না? 28 নম্বর অঙ্কটা, যে ডিমান্ড ডিপোজিট এবং কারেন্ট ডিপোজিট। হ্যাঁ। ডিমান্ড ডিপোজিট এটা একটু দেখি যে ডিমান্ড ডিপোজিটটা এখানে আপনার এই, যে ডিমান্ড ডিপোজিটটার মধ্যে তো কারেন্ট ডিপোজিটটা কি, যে পিকেটটা আছে ওটা কি ডিমান্ড ডিপোজিটের মধ্যে চলে আসছে না আলাদা হিসেব করতে হবে? 28 নম্বরে আমরা একটু দেখি। আচ্ছা, ধন্যবাদ, আপনি একটু আলোচনা মানে ভালো মতন করছেন, খুব ভালো লাগলো জিনিসগুলো দেখছেন করছেন বলে। যত বেশি করবেন তত বেশি জিনিসগুলো আসবে। এখন হচ্ছে ওই খায়ের ভাই, যেহেতু ডিমান্ড ডিপোজিট তারা অ্যামাউন্ট দিয়েছে এবং কারেন্ট ডিপোজিটও আলাদাভাবে অ্যামাউন্ট দিয়ে দিয়েছে, হ্যাঁ, তো এই জন্য আমরা কিন্তু দুটোই নিব। জি। কারেন্ট ডিপোজিট বলতে হয়তো বা এখানে তার কারেন্ট অ্যাকাউন্ট বোঝাচ্ছে, মানে যেহেতু অ্যামাউন্ট দিয়েছে এই জন্য আমরা এটা দুটোই নিব আর কি। আচ্ছা। আচ্ছা, আমরা এবার তাহলে আর কোনো সমস্যা নাই 28 নম্বরে আমাদের। 29 নম্বরেও ওইরকম কিছু এখানে দেখতেছি না, এগুলো পারবেন। আমরা যাই হলো খায়ের ভাই, এই যে 30 নাম্বার প্রশ্ন আইবিবি টেক্সট বইয়ের একটা প্রশ্ন, এই প্রশ্নটাই আমাদের আম, বিগত বছরের একটা প্রশ্ন আসছিল, একটু খালি ঘুরাই দিয়েছে। দেখবেন আপনি, আপনাদের আমি দেখাচ্ছি কিছুক্ষণ পরে, দেখেন তাহলে সেম প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে। তাহলে এখানে বলছে যে দেখেন, ইফ ন্যারো মানি ইজ
25% অফ ব্রড মানি। বলছে ন্যারো মানি হচ্ছে ব্রড মানির 25%, হুইচ ওয়াজ অ্যারাউন্ড টাকা 4,40,528 কোটি অ্যাজ অন জুন 2011। ন্যারো মানি, ব্রড মানির হচ্ছে 25%, এই ন্যারো মানিটা হচ্ছে হলো দেন হোয়াট ওয়াজ দ্য অ্যামাউন্ট অফ টাইম ডিপোজিট অ্যাজ অন দ্য সেম ডেট, ওই সেম ডেটে টাইম ডিপোজিটের পরিমাণটা কত। এখান থেকে একটা অ্যামাউন্ট বের করতে বলছে, আর দ্বিতীয় পার্টে আরেকটা বলছে। তা আমরা দ্বিতীয় পার্টে পরে যাই, আগে হলো আমরা প্রথম পার্টটা বের করি। আমাদের বলছে এম ওয়ানটা, এম ওয়ান মানে আমরা ন্যারো মানি জানি, এই ন্যারো মানি কার সমান হবে, ব্রড মানির 25%, প্রশ্নে দেওয়া আছে আমাদের, তাহলে 25% অফ M2, ব্রড মানির 25%। এই ব্রড মানির কমা দিয়ে আবার হুইচ ওয়াজ, তাহলে এই হুইচ বলতে কিন্তু ব্রড মানিকে বোঝাচ্ছে। তাহলে ব্রড মানি প্রশ্নে দেওয়া আছে কত, 4,40,528 কোটি। তার মানে এই 4,40,528 কোটির 25%ই হচ্ছে M1। তাহলে এটা 25% করলে আমরা M1 পেয়ে যাব। তাহলে আগে আমরা M1 ক্যালকুলেট করি। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে M1 ইজিক্যাল টু 25% মানে 0.25, আপনারা জানেন। তাহলে 0.25 ইন্টু M2 আমরা লিখলাম। লিখার পরে M1 সমান 0.25, আর M2 এর মান প্রশ্নে দেওয়া আছে 4,40,528 কোটি। তাহলে এই 4,40,528 কে আমরা 25% যদি করি, তাহলে M1 ইজিক্যাল টু 1,10,132 চলে আসবে। আচ্ছা, এখন প্রশ্নে আমাদের বলছে দেন হোয়াট ওয়াজ দ্য অ্যামাউন্ট অফ টাইম ডিপোজিট অ্যাজ অন দা সেম ডেট, তাহলে ওই ডেটে টাইম ডিপোজিটটা কত। তাহলে আমরা M2 সূত্র জানি যে M2 ইজিক্যাল টু M1 প্লাস টাইম ডিপোজিট। তাহলে ন্যারো মানি আগে আমরা লিখলাম যে সো ন্যারো মানি হচ্ছে 1,10,132 কোটি, এটা বের হলো। এখন আমরা এই M2 ইজিক্যাল টু M1 প্লাস টাইম ডিপোজিট জানি। আমাদের প্রশ্নে বের করতে বলছে টাইম ডিপোজিটের পরিমাণ। তাহলে M2 আমরা অলরেডি প্রশ্নে দেওয়া ছিল 4,40,528 কোটি। M1 এর মান আমরা বের করলাম 1,10,132। তাহলে এই টাইম ডিপোজিট সমান M2 থেকে M1 বিয়োগ করলে কিন্তু আমরা টাইম ডিপোজিট পেয়ে যাব। এই জন্য টাইম ডিপোজিট অ্যামাউন্ট সমান M2 মাইনাস M1 লিখছি আমরা, লিখে এই অ্যামাউন্ট থেকে বিয়োগ করে আমরা দেখাচ্ছি যে 3,30,396 কোটি অ্যামাউন্ট। এখন আমাদের প্রশ্নের ফার্স্ট পার্ট আমরা টাইম ডিপোজিট বের করে ফেললাম। কারো কোনো সমস্যা আছে নাকি, নাহলে আমি নেক্সট দ্বিতীয় ধাপটা নিয়ে আলোচনা করবো। আচ্ছা, ধরে নিচ্ছি সবাই বুঝতে পারছেন। দ্বিতীয় ধাপে আমাদের বলতেছে যে ইফ ডিমান্ড ডিপোজিট ওয়াজ অলমোস্ট 50% অফ M1, যদি ডিমান্ড ডিপোজিট এই M1 এর 50% হয়, তাহলে দেন হোয়াট ওয়াজ দ্য অ্যামাউন্ট অফ কারেন্সি আউটসাইড ব্যাংক, অর্থাৎ সিইউবি আপনার কত বলছে। তাহলে আগে আমরা ডিমান্ড ডিপোজিটটা বের করি, যে ইটস গিভেন, ডিমান্ড ডিপোজিটকে আমরা ডিডি দ্বারা প্রকাশ করলাম, এবং এই ডিডিটা হচ্ছে হলো কার, M1 এর 50%। তো অলরেডি আমরা কিন্তু এই, তাহলে ডিডি সমান সমান আমরা 50% অফ M1 লিখতে পারি। M1 এর মান কিন্তু আগে আমরা বের করেই ফেলছি আগের ধাপে। তাহলে M1 এর মান আগের ধাপে বের করছিলাম 1,10,132 ইন্টু 50%। তো এই 1,10,132-এর 50% আমরা যদি করি, কারণ M1 এর 50%ই তো ডিমান্ড ডিপোজিট, তাহলে আমরা কিন্তু ডিমান্ড ডিপোজিট পেয়ে যাবো। তাহলে ডিমান্ড ডিপোজিট সমান আমরা কত বলতে পারি, 55,066 কোটি। এখন বলছে যে কারেন্সি আউটসাইড ব্যাংক, তাহলে কারেন্সি আউটসাইড ব্যাংক আমরা M1 এর সূত্রটাকে কি জানি, যে M1 ইজিক্যাল টু কারেন্সি আউটসাইড ব্যাংক প্লাস ডিমান্ড ডিপোজিট। তাহলে M1 এর মান আমরা আগে থেকেই জানি। তারপর এখানে ডিমান্ড ডিপোজিট প্রশ্নে বের করলাম। এখন এই M1 থেকে আমরা ডিমান্ড ডিপোজিট যদি বিয়োগ করি, তাহলে আমরা কারেন্সি আউটসাইড ব্যাংক পেয়ে যাব। এই তাহলে কারেন্সি আউটসাইড ব্যাংক সমান সমান M1 মাইনাস ডিমান্ড ডিপোজিট। তাহলে এই যে 55,066 কোটি। সো কারেন্সি আউটসাইড ব্যাংকস আন্ডার M1 ইজ টাকা 55,066 কোটি। তো এটা কি তাহলে এখন তো একদম ক্লিয়ার খায়ের ভাই নাকি? জি জি, ইনশাল্লাহ ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা পরের এতে টপিকসে চলে যাই। আনন্দ ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? এই তো আছে আর কি। আলোচনা বোঝা যায় কি আপনারা হ্যাঁ, খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। আচ্ছা, ওকে, আমরা তাহলে এগোই। আমরা এই 30 নম্বর প্রশ্নটাই সেম আপনারা দেখেন। এই আপনাদের কি বলে, এই যে 97তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে এসেছিল, খালি একটু জায়গায় খালি ওখানে কথা ঘুরিয়ে দিয়েছে, আর অ্যামাউন্ট খালি চেঞ্জ করে দিয়েছে। তো আমরা একটু দেখি ওখানে কি ছিল, যেটুকু জায়গা চেঞ্জ ছিল সেটুকু আমরা একটু দেখি। এখানে প্রশ্নে বলা ছিল 31 নম্বরে, আমাদের হ্যান্ড নোটে আমরা 31 নম্বরে এই প্রশ্নটা ধরছি। যারা হ্যান্ড নোটটা পান নাই তারা আমাদের নক দিবেন, আমরা হ্যান্ড নোটটা পুরোপুরি দিয়ে দিব। আচ্ছা, এখানে বলছে যে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ
টাইম ডিপোজিটস হোয়েন ন্যারো মানি অফ অ্যারাউন্ড ভিডিটি 450 কোটি ইজ ব্রড মানি অ্যাজ এন 13 জুন 2023, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ কারেন্সি আউটসাইড ব্যাংক। বলছে যে টাইম ডিপোজিট বের করতে বলছে, এর আগের অঙ্কেও কিন্তু টাইম ডিপোজিট বের করতে বলছিল। হোয়েন ন্যারো মানি অফ অ্যারাউন্ড বিডিটি 450 কোটি, যেটা ন্যারো মানি হচ্ছে হলো 450 কোটি, ইজ 30%, এই 450 কোটি 30% অফ ব্রড মানি। এই ন্যারো মানি হবে ব্রড মানির কত হবে 30%। আবার ন্যারো মানির অ্যামাউন্ট কত 450 কোটি সেটা কিন্তু বলে দিছে। ন্যারো মানি ব্রড মানির কত পার্সেন্ট 30%, আর ন্যারো মানি আবার 30%। আমাদের বলছে কত 450 কোটি। এই জায়গায় প্রশ্নটা একটু বুঝলেই হয়ে যাবে 30 জুন 2023 সালে। তাহলে এখন আমরা আসেন একটু যদি দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে উই নো দ্যাট ন্যারো মানি ইজ 30% অফ ব্রড মানি অ্যান্ড ইজ বিডিটি 450 কোটি। ন্যারো মানি হচ্ছে হলো 450 কোটি। তাহলে এই 450 কোটির আমরা ব্রড মানি কত সেটা কিন্তু জানি না, 30% অফ ব্রড মানি। তাহলে আমরা ব্রড মানি এক্স ধরে নিলাম, লেট ব্রড মানি বি এক্স। তাহলে এই ব্রড মানির এখানে বলে দিচ্ছে যে 30% অফ ব্রড মানি সমান সমান কত ন্যারো মানি। তাহলে ব্রড মানি এক্স ধরলাম যেহেতু, তাহলে আমরা এই 30% অফ এক্স, এই ব্রড মানির 30% সমান সমান আমরা বলতে পারি 450 কোটি। কারণ এই 450 কোটি হচ্ছে ন্যারো মানি, আর ন্যারো মানি হচ্ছে হলো কি ব্রড মানির 30%। তাহলে 30% অফ এক্স সমান সমান 450 কোটি বলতে পারি। তাহলে এখন এটার ক্যালকুলেশন করলে আমরা 30%কে আমরা 0.30 লিখলাম, ইন্টু এক্স দিলাম গুণ, তারপর আমরা 450 আছে 0.30কে এইদিকে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে, দিয়ে আমরা 1500 কোটি পেয়ে গেলাম ব্রড মানি। তাহলে ব্রড মানি পেয়ে গেলে এখন কিন্তু আমাদের টাইম ডিপোজিট ইজিলি চলে আসবে, কারণ আমরা জানি যে এই আমরা এই যে টাইম ডিপোজিট উই নো M2 ইজিক্যাল টু M1 প্লাস টাইম ডিপোজিট জানি। তাহলে এই আমাদের ব্রড মানি অর্থাৎ M2 1500 কোটি বের হয়ে গেল। আবার আমাদের ন্যারো মানি M1 450 কোটি আছে। তাহলে M2 থেকে M1 বিয়োগ করলে আমরা টাইম ডিপোজিট পেয়ে যাই, ঠিক আগের সেম যেভাবে বের করছে এটাই আর কি। তো এই ছিল এটা প্রথম অংশটুকু। বাকিটুকু আপনারা ওই যে আগের যেভাবে করালাম সেম ওইভাবে দেখলেই এটা পারবেন আর কি 31 নাম্বারটা। তো একটু দেখে নিবেন, তাহলে আমার মনে হয় এটা আর কোনো কিছু বলার নাই, খালি সংখ্যাটা চেঞ্জ করে দিয়েছে। আমরা আরেকটা একদমই খুব সহজ অঙ্ক, আমরা আমাদের অঙ্কের ক্লাসের শেষে চলে আসছি। এই আইবিবি টেক্সট বইয়ের আমাদের এটা উদাহরণের একটা অঙ্ক আছে। তো এরকম অঙ্ক সাধারণত নাও আসতে পারে, খুবই ছোট অঙ্ক, কিন্তু কখনো বলা যায় না, দিয়ে দিতে পারে। তাহলে যদি দেয় যেন আমাদের মার্কসটা মিস না হয়, এই জন্য আমরা এখানে এটা অঙ্কটা দিয়েছি। এখানে প্রশ্নে চাইছে যে এই যে নিউ মানি ক্রিয়েশন ইন দ্য অ্যামাউন্ট, যদি প্রশ্নে কখনো বলে যে নিউ মানি ক্রিয়েশনের কত পরিমাণ, তো আমরা এই সূত্রটা আগে জানে রাখতে হবে যে মানি ক্রিয়েশনের সূত্রটা হচ্ছে হলো 1/RR ইন্টু অ্যামাউন্ট অফ নিউ রিজার্ভস। এই 1/RR দ্বারা বোঝাচ্ছে হলো রিজার্ভ রিকোয়ারমেন্ট। তো এখানে প্রশ্ন দেখেন, ইফ দ্য রিজার্ভ রিকোয়ারমেন্ট রেশিও ইজ 10%, আপনার হচ্ছে রিজার্ভ রিকোয়ারমেন্ট রেশিও 10% ধরছে, তাহলে 1/RR এর মান কত 0.10, 10% এর মান 0.10। অ্যান্ড অ্যামাউন্ট অফ নিউ রিজার্ভস, ওই যে তারপর বলছে দেন ইজ টাকা অফ নিউ রিজার্ভস, তাহলে নিউ রিজার্ভস এর মান প্রশ্নে দেওয়া আছে 1 টাকা। 1 টাকা দিয়ে আপনি গুণ দিচ্ছেন, দিয়ে ভাগ করলে আপনার এটা 10 টাকা চলে আসে, যদি কখনো নিউ মানি ক্রিয়েশন বলে। আর এটাই যদি সেম সূত্রটাই যদি প্রশ্নে কখনো এই যে লিকেজের কথাটা বলা থাকে লিকেজ, তাহলে তখন আপনার এই নিউ মানি ক্রিয়েশনের সূত্রটা হবে আগের সূত্র সেম থাকবে, খালি এই রিজার্ভ রেশিওর এই জায়গায় প্লাস এল, লিকেজের যে ভ্যালুটা থাকবে সেটা হবে প্লাস এল। তাহলে 1/বাই এই যে রিজার্ভ রেশিওর মান 0.10 দেওয়া আছে, 0.10 দিয়েছি আমরা। আর এল তে এই যে লিকেজ ভ্যালু দেওয়া আছে 0.20 বসাইছি আমরা। আর নিউ রিজার্ভ এই যে প্রশ্নে বলে দেওয়া আছে যে ফর ইচ টাকা অফ নিউ রিজার্ভস, এই অ্যামাউন্ট অফ নিউ মানি ক্রিয়েশন কত হবে, নিউ রিজার্ভ টাকা 1। তো এটাকে আমরা ক্যালকুলেশন করে 1 কে এটা দিয়ে ভাগ দিয়ে 3.33 পাইছি, আর টাকা 1 দিয়ে যোগ করে 3.33 পাইছি। তো এই ছিল আমাদের মূলত চ্যাপ্টার 1। তো চ্যাপ্টার 1-এ আমি আপনাদের কোনো বছর আমি সাজেশনটাতে দেখাইছি, যারা ইউটিউবের ভিডিওতে দেখছেন চ্যাপ্টার 1-এর ভিডিওটা না যারা দেখেন না তারা দেখে নিন, যে এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার থেকে আমাদের কোনো বছর 40 মার্কসও এসেছে, কোনো কোনো বছর 20 মার্কসও আসছে।
যারা খুব ভালো মার্কস তুলতে চায় তারা এই চ্যাপ্টারকে গুরুত্ব দিব, আর যাদের মার্কস না, আমার খালি পাস করার চিন্তা, তারাও এই চ্যাপ্টারটাকে খুব গুরুত্ব দিব। কারণ খুব সহজেই অঙ্কগুলো প্র্যাকটিস করলে আমার বিশ্বাস, আমি যে আমার হ্যান্ড নোটে যে কয়টা অঙ্ক ধরছি এই কয়টা অঙ্ক করলে ইনশাআল্লাহ, যদি কোনো খারাপ কিছু না হয়, আপনারা তো দেখছেন যে মানে ঘুরে ফিরে ওইরকমই অঙ্ক দিচ্ছে, তাহলে পরীক্ষার হলে 8 মার্কস, 8 থেকে 10 মার্কস এই অঙ্কে আপনি মার্কস একদম পাবেন, কোনো কাটা যাবে না। তাহলে 8 থেকে 10 মার্কস এখানে যদি আপনি পান, সাপোজ 10 মার্কস আমরা ধরলাম, তাহলে আমরা বাকি যে আমাদের 45 মার্কস তো পাস। তাহলে আপনারা জানেন যে চ্যাপ্টার ই, যেটা মডিউল ই, মডিউল ই থেকে অনেক সময় একটা সেট 20 মার্কস, আমরা কিছু কিছু ইয়ারে দেখছি যে প্রিভিয়াস ইয়ারে 20 মার্কসেরই অঙ্ক থাকে। তাহলে ওই 20 মার্কস যদি অঙ্ক আপনি পারেন, ওই চ্যাপ্টারের অঙ্কটা এটার চেয়ে একটু জটিল হবে, কিন্তু বাট আমি এমন ভাবে প্রেজেন্ট করব, আমার বিশ্বাস ওই চ্যাপ্টারও আপনাদের জন্য খুব সহজ হয়ে যাবে আর কি। তো ওই মডিউল ইটা থেকে যদি আপনি 20 মার্কস বা কোনো কোনো বছর 15 মার্কসও আসে, তাহলে আপনি 15 বা 20 মার্কস ওখান থেকে যদি কভার করতে পারেন, তাহলে কিন্তু আপনার এখানে 30 মার্কস হয়ে যাচ্ছে। আর বাকি আপনি এই থিওরি থেকে, এই ফার্স্ট চ্যাপ্টারের আর যদি 3 মার্কস থিওরি থেকে পান বা 4 মার্কস পান, তাহলে 34 হয়ে যাচ্ছে। আর আরেকটা আপনার সম্ভবত মডিউল এফ এ, যেটা ইসলামী ব্যাংকের প্রশ্নগুলো নেওয়া আলোচনা করা হয়েছে, ওখানে আপনি সর্বোচ্চ 3-4টা প্রশ্ন আমি সাজেশন যখন দিয়ে দিব, আপনি যে চ্যাপ্টার পড়বেন ভালো করে সেই চ্যাপ্টার পড়বেন। কারণ কোনো কারণে ওখান থেকে যদি আপনারা জানেন যে মাঝে মধ্যে অ্যানালিটিক্যাল প্রশ্ন দেয়, আমি বলে দিতে পারবো হয়তো বা এই 4-5টা প্রশ্ন পড়লে আপনি পাবেন কমন, কিন্তু তখন আপনার 50% হয়ে যাবে। তাহলে বাকি 50% পাওয়ার জন্য আপনি কনসেপ্টটা ক্লিয়ার করেন না কেন? ইসলামী ব্যাংকে আপনার সর্বোচ্চ 10 থেকে 12টা প্রশ্ন আছে, তো 10-12টা প্রশ্ন দেখতে আপনার সমস্যা কি? তার মধ্যে 2টা থেকে 3টা প্রশ্ন আসে, আমি ওটা দিয়ে দিবনি, খুব সহজ করে নোটে করছি। ওই 2-3টা প্রশ্ন ঘুরে ঘুরে প্রতিবারে আসে। তাহলে এইভাবে পড়লেই তো আপনারা বিষয়টাকে জটিল না নিলে খুব ইজিলি পাস হয়ে যাবে। আপনি শুক্রবার শনিবার আছে, আপনি ছুটির দিনটাকে শুধু কাজে লাগান, আর বাকি অন্য দিনগুলোকে আপনি সারাদিনে অন্তত পক্ষে 1 ঘন্টা বের করেন না কেন? তাহলে 1 ঘন্টা বের করলেই তো আমরা এমএফএস যত কঠিন মনে করছি কঠিন না, তখন আমরা দেখবো যে এমএফএস পাস ইজিলি হয়ে যাবে। তো আমি একটু আপনাদেরকে জাস্ট আমাদের মডিউল ইটা, যেটা আমাদের আহ, আমরা এই, ও এটা না, মডিউল ইটা আমরা কিভাবে সাজাইছি সেটা একটু দেখাতে চাচ্ছি, এবং পরবর্তীতে মডিউল ইটা আমরা কিভাবে আলোচনা করব। আচ্ছা, এই যে এই মডিউল ইটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথের জন্য, পাস করার জন্য, মানে যারা খুব ইজিলি পাস করতে, আর যাদের খুব ম্যাথ ভয় লাগে তারা বাদ দিলে বাদ দিতে পারেন, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই, 2-3 দিন প্র্যাকটিস করলেই ইজিলি পারবেন। বাদ না দেওয়াই ভালো, বুদ্ধিমানের কাজ হবে আমার মতে। এখানে এই মডিউলের ফাইন্যান্সিয়াল মার্কেটস এর অঙ্ক করার জন্য আমাদের কি কি সূত্র শিখতে হবে, আমি শীটে আগে এই সূত্রগুলো দিয়ে দিয়েছি আপনাদের। এই সূত্র ওয়াইজ আমরা অঙ্ক যাব, দেখবেন যে খুব ইজিলি আমরা অঙ্ক পারবো। এই সূত্র শেখানোর পরে এই কিছু গুরুত্বপূর্ণ টিপস, অঙ্কগুলো করার জন্য কি কি টিপস আপনাদের জানা লাগবে, ওই টিপস গুলো আমরা শিখবো। এবং ওই সূত্র বেসড অনুসারে আমি এই কি বলে আমার শীটে অঙ্কগুলো সাজাইছি, মানে যে সূত্র শিখবো সিরিয়াল বাই ওইভাবে আমরা শীটটা সাজিয়েছি, মানে এলোমেলো ভাবে না। অনেকে যেটা করে আমাদের, আমরা দেখছি যে অনেকে পড়ায় কিভাবে, যে সরাসরি অঙ্কে চলে যায়, সূত্র শিখালো না, বেসিক জিনিসটা শিখালো না, আহ, একটার পর একটা অঙ্ক করাই যাচ্ছে। তখন হয়ে যায় কি, আমি অন্য কোচিং এরও দেখছি বা অনেক স্যারদের দেখাইছি দেখছি, ওই 2 ঘন্টায় একটা ক্লাস ওই সরাসরি অঙ্কে চলে গেছে, বিভিন্ন ইয়ারের অঙ্ক সরাসরি করতেছে, মানে একটা অঙ্ক থেকে আরেকটা অঙ্ক চলে যাচ্ছে। তখন স্টুডেন্টের কাছে এই অঙ্ক অনেক জটিল মনে হয়ে যায়। তো এই অঙ্কের শীটটা কি দেখা যাচ্ছে? আমি একটু শেয়ার করছি, মানে আসলে শেয়ার হয়েছে কিনা একটু বলেন তো, মডিউলির খার ভাই, এটা দেখা যাচ্ছে কি? না, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? তাহলে এখানে শেয়ার হয় নাই, দাঁড়ান একটু আমি ইয়ে করি। এবার মনে হয় দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কি এবার? না, স্টার্টেড স্ক্রিন শুরু হচ্ছে আর কি, শেয়ারিং হচ্ছে। আচ্ছা, এই যে দেখেন মডিউলি, এখনো দেখা এখনো দেখা, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা আমি এই যে চ্যাপ্টারটা কিভাবে সাজাইছি, মডিউলি ফিনান্সিয়াল মার্কেটস ম্যাথমেটিক্যাল প্রবলেমস, এই যে সূত্র ওটা আগে দিয়েছি, যে কয়টা সূত্র লাগবে, তারপর এই সূত্রগুলো জানার জন্য কিভাবে আমাদের কি কি টিপস জানা লাগবে, ওই সূত্র বেসডে অঙ্ক দিয়েছি। তো এই চ্যাপ্টারে যখন যাব, দেখবেন যে অঙ্ক আমরা কি রকম মজা, মানে আমরা তো স্টুডেন্টদের পড়াই 5-6 বছর ধরে পড়াচ্ছি,
মানে কিভাবে অঙ্কগুলো পড়ালে কিভাবে কি করলে অনেক, মানে এই কঠিন চ্যাপ্টারে আপনাদেরকে ইনশাআল্লাহ আমি অনেক সহজ করে দিব। তো আমার এইটা মোটামুটি আমাদের 99% কমপ্লিট হয়ে গেছে, কালকের মধ্যে মনে হয় কমপ্লিট হয়ে যাবে। খায়ের ভাই, তারপর আপনার আমি অ্যাড্রেস তো দিয়ে রাখছেন, খায়ের ভাই এবং হান্নান ভাই যারা অ্যাড্রেস দিয়ে রাখছেন, আমি বইটা তাদেরকে কুরিয়ার করে পাঠিয়ে দিব, আশা করছি কালকে অথবা পরশু দিনের মধ্যেই পাঠিয়ে দিব। আমি একটু দুঃখিত যে আপনাদেরকে মানে সঙ্গে সঙ্গে দিতে পারলাম না, কারণ হচ্ছে আমি যাকে কাজ করতে দিছি এগুলো আসলে ওই সূচিপত্র তৈরি করতে মানে অনেক সময়ের ব্যাপার, তো ওইদিকে ও আমাকে একটু আবার মানে দেরি করে করাই দিচ্ছে। তো এই কারণে একটু বইটা পাঠাতে আপনাদের দেরি হচ্ছে, অনেকেই অনেক দিন ধরে চাচ্ছেন। তো ইনশাল্লাহ আর 1-2 দিন ওয়েট করেন, তাহলে বইটা পাঠিয়ে দিলে ওই বই অনুসারে যদি অনুসরণ করেন তাহলে ইজিলি হয়ে যাবে। আর আমি লাস্টের দিকে একটা গিয়ে ফাইনাল সাজেশন দিয়ে দিব। তবে তারপরেও আমি বলবো যে 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 চ্যাপ্টার পড়বেন কনসেপ্টটা ভালো করে আইডিয়া নেন, কারণ অনেক সময় আপনাদের কিছু প্রশ্ন দেখা যাচ্ছে 20 মার্কসের একটা সেট, সেখানে হয়তো বা আপনার 15 মার্কস কমন থাকলো, বাকি 5 মার্কস কমন নেই। তো এই কনসেপ্ট না জানা থাকলে আপনি তখন আর ওটা বানায় লিখতে পারবেন। তো এখন আমি ক্লাসটা শেষ করতে চাচ্ছি আজকে, আর কারো কিছু বলার থাকলে বলতে পারেন। আমরা নেক্সট ভাই শুক্রবার আমি ক্লাস আমি করবো। 1997 একটা কোশ্চেন আসছে। ওইটা কোন চ্যাপ্টারের কোশ্চেন? মাইক্রো প্রভিন্সিয়াল এবং মাইক্রো প্রভিন্সিয়াল রেগুলেশনস এর মধ্যে পার্থক্য, এটা কোন চ্যাপ্টার থেকে আসছে? এটা একটু জানাই না আমাদের। আচ্ছা খায়ের ভাই, আমি এটা তাহলে আপনার 97-এর প্রশ্নটা আমাকে দেখা লাগবে। আপনি আমাকে ওই কোন জি, সেটের প্রশ্নটা আমাকে একটু পরে আমাকে ইনবক্সে বললেন, তো আমি তাহলে আপনাকে বলে দিব ভাই। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে রাখবো আপনার হোয়াটসঅ্যাপে। আচ্ছা ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইলো মঙ্গল কামনা। হান্নান ভাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। কারো কোনো সমস্যা থাকলে আমাকে ইনবক্সে নক দিবেন, আমি যতটুকু পারি ফ্রি অবস্থায় আপনাদের এই ভিডিওটা সলভ করার চেষ্টা করব। আর ভিডিওটা এই ভিডিওটা রেকর্ডটা আছে, তো এই ভিডিওটা আমি দিয়ে দিব নিয়ে। আর আচ্ছা বেসিক জিনিসটা যদি কারো জানার দরকার থাকে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গিয়ে পাবেন, না পারলে আমাকে নক দেন, আমি আরো বেসিক কোন জিনিসগুলো জানা লাগবে, জানলে আপনি অঙ্কগুলো একদম ইজি লাগবে তারা দিতে পারেন। আর খায়ের ভাই হান্নান ভাই তো অ্যাডভান্স হয়েই আছে, যেহেতু তারা অলরেডি দেখছে এবং প্র্যাকটিস করছে, আমার মনে হয় ওনাদের কোনো সমস্যা নাই। তারপরও কেউ দেখতে চাইলে আচ্ছা লিমন লিমন ভাই, এইটা আমরা কবে পাবো? এটা নেক্সট ক্লাস তো হবে এই শুক্রবার, আগামী শুক্রবারে। হ্যাঁ, এটা আগামী